হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। রাতে ভাত খেতে পারেনি, ডায়েরিটা খুব যত্ন করে তুলে রাখে। অতসীর পুরস্কার কিংবা সার্টিফিকেটস এর কোনো অভাব নেই। ঘর পরিষ্কার করার সময় আজ অতসীর মা অতসীর প্রথম পুরস্কার ডায়েরিটা পেল। হাতে নিতেই অতীতে হারিয়ে গিয়েছিল সে। অতসীর দিনগুলো কেমন যেন যাচ্ছে। অনামিকার সেবা যত্ন, তারপর সায়ানের সাথে মাঝে মধ্যে বাহিরে যাওয়া, বিভিন্ন পার্টি অ্যাটেন্ড করা, বাহিরে ডিনার করা। বেস্ট কাপল হিসেবে এই এক মাসে অনেকেই তাদের উদাহরণ দেয়। এই এক মাস অতসী যে দিহানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি এমনটা নয়, কিন্তু পারেনি। পুরো বাসায় সিসি ক্যামেরা লাগানো, বাসায় ফোনের সব কানেকশন বন্ধ, কাজের লোকগুলোর সাথে কথা বলা যায় না। সব থেকে মারাত্মক হলো অতসীর জন্য বডিগার্ড রেখেছে সায়ান। 24 ঘন্টা তার উপর কড়ার নজর থাকে। বড্ড অসহ্য লাগছে এসব। বিউটিশিয়ান এসছে, বাইরে বের হওয়ার কথাও থাকলেই আসে, পুতুলের মতো করে সাজিয়ে দেয়। আজ অতসীকে লাইম কালারের শাড়ি পরিয়েছে, হালকা কাজল, হালকা মেকআপ, চুলগুলো খোপা করে বেলি ফুলের মালা পরিয়ে দেবে। বেশ উঁচু করে খোপা বাঁধতে গেলে অতসী থামতে পড়ে। দিহানের বলা কথাটা মনে পড়ে যাচ্ছে বারবার। যখন অনামিকারা হসপিটালে ছিল তখন মাঝে মধ্যে দিহান বায়না ধরতো শাড়ি পরার জন্য, অতসীও না করতো না। একদিন অতসীকে কপালে টিপ দিয়ে দিতে গেলে অতসী মানা করে, কারণ ইসলামে টিপ পরিয়ে নারীকে সরাসরি পতিতাদের সাথে তুলনা করা হয়। তখন দিহান অতসীর চুল খুলে দেয় আর বলে, একটা মানবেন আর অপরটা মানবেন না। বুঝলাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামবাসী দুটি দল রয়েছে যাদেরকে আমি এখনো দেখিনি। একদল এমন লোক যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, যা দিয়ে তারা লোকদেরকে প্রহার করবে। আর অন্য দল এমন নারী যারা পোশাক পরেও উলঙ্গ থাকে। তারা অন্যদের তাদের প্রতি আকৃষ্ট করবে, নিজেরা অন্যদের প্রতি ঝুঁকবে। তাদের মস্তক উটের পিঠের কুচের মতো হবে। তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ এর ঘ্রাণ এত এত দূর থেকে পাওয়া যায়। মুসলিম 2128। হাদিসের ভাষা হলো, উটের পিঠের কুচের মতো। মাথার চুল বাঁধলেই কিংবা ঝুঁটি করলেই উটের পিঠের কুচের মতো দেখা যাবে, অন্যথায় নয়। আমি তো খোপা করেছিলাম। ওটাও দেখতে তো কুচের মতোই লাগছিল। তাহলে কি খোপাও করব না? কেন করবে না? করবে তো, তবে ঘাড়ে ফালিয়ে করো না, তাহলে আরো বেশি সুন্দর লাগবে। বিউটিশিয়ানের কথায় হুঁশ ফিরে অতসীর। নিচু করে ঘাড়ে ফেলিয়ে করুন। সায়ান বাসার বাইরে অতসীর হাত ছাড়ে না। এই বুঝে অতসী পালিয়ে গেল। সবসময় হাত ধরে রাখে, কিন্তু অতসীর অসহ্য লাগে। সে সায়ানের সাথে বের হয় মূলত যদি দিহানের সাথে দেখা হয়েছে। দিহানের সাথে একবার কথা বলা খুব প্রয়োজন। একমাত্র দিহান পারবে অতসীকে এসব থেকে বের করতে। এসব ভাবতে ভাবতে কখন যে ওরা পৌঁছে যায় খেয়াল করেনি অতসী। একদম অন্ধকার। হঠাৎ সায়ান হাত ছেড়ে দেয়। কিন্তু কেন? সায়ন তো এমন করে না। হঠাৎ অতসী হাতে কারো স্পর্শ অনুভব করলো, খুব কাছ থেকে। ব্যাকগ্রাউন্ডে মিউজিক বেজে উঠলো। স্পটলাইট পড়তেই চেহারা স্পষ্ট হলো দিহান। অতসী দুটো হার্টবিট মিস করলো। আজকে সবটা জানবে আর ফিরবে না। কিন্তু আজ দিহানের চোখের ভাষা বড্ড অচেনা লাগছে। খুব শক্ত আর বাজেভাবে স্পর্শ করছে সে। ওর সাথে তাল মিলিয়ে কাপল ডান্সটা করতে প্রায় কষ্ট হচ্ছে অতসীর। অনেকবার কথা বলার চেষ্টা করলো, কিন্তু অতসীর কোনো কথা দিহান শুনলই না। গান শেষে দিহান অতসীর কানে কানে পড়ল, তুমি ভুলো কিস মে, মেরি পেহলি খাতে তুম হো। গান শেষে দিহান অতসীর হাত খুব শক্ত করে ধরে অন্য হাত বাড়িয়ে দেয় অন্ধকারে। লাল চুড়ি পরা একটা মেয়ের হাত। মেয়েটা আলোতে আসতেই দিহান অতসীর হাত ছেড়ে দিয়ে বলে, মিট মাই ওয়াইফ, মিসেস রাইমা মেহবুব, ওয়াইফ অফ দিহান মেহবুব। অতসী দুবা পিছিয়ে যায় আর সামনে মেয়েটা দৌড়ে এসে ওর উপর পড়ে। অতসী, দোস্ত তুই কই হারিয়ে গিয়েছিলি? এতটা পর আমি তোর। সেদিন এক্সাম হল থেকে আমি আগে বের হলাম, আর তোকে পাইনি। কই ছিলি তুই? আমি তো তোকে খুঁজে হয়রান। পরে আন্টির কাছে সবটা শুনলাম। দোস্ত, তোর সাথে আমার অনেক কথা আছে। দিহান রাইমাকে ওর ওয়াইফ বলে পরিচয় দিল কেন? ও কি তাহলে রাইমাকে... না, তা কি করে হয়? তার প্রাক্তন প্রেমিক তার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছে, তার শেষ আশাও শেষ হয়ে গেল। ঘোর কাটে রাইমা তাকে। জানিস তো, যখন বিয়ে ঠিক হলো তখন তোকে আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল। ফোনেও যোগাযোগ করতে পারিনি। আজ সকালে দিহান বলল আমার জন্য সারপ্রাইজ আছে। আগে যদি জানতাম তুই হবি আমার বিয়ের গিফট, তাহলে আরো আগে বিয়ে করে নিতাম। অতসী কিছুই বলল না,
চুপচাপ দাঁড়িয়ে আছে, শায়ানকে খুঁজছে। শায়ান খানিকটা দূরে দাঁড়িয়েছিল, মুখে মুচকে হাসি। দিহানের দিকে তাকালো অতসী। প্রতিশোধ প্রতিশোধ নিল দিহান? কেন অপেক্ষা করলো না? হ্যাঁ, সেদিন সে সারপ্রাইজ পেয়েছিল শায়ান অতসীর বিয়েতে, তাই বলে আজ অতসীকে সারপ্রাইজ দিল? হ্যাঁ, একটু কি অপেক্ষা করা যেত না? রাইমা কথা বলেই যাচ্ছে। দিহান চুপচাপ দাঁড়িয়ে আছে আর অতসীকে দেখছে। অসহ্য লাগছে অতসীর। রাইমাকে থামিয়ে দিয়ে অতসী বলল, আমি জানতাম না তোর বিয়ে। সত্যি সারপ্রাইজ হয়েছি, লাইফের বেস্ট সারপ্রাইজ। তোকে দেওয়ার মতো আজ আমার কাছে কিছুই নেই। না রে, আছে, একটা জিনিস আছে। গলার ভারী নেকলেসের নিচে থেকে গলার সাথে লেগে থাকা চিকন চেনের সাথে একটা লকেট, সেটাই খুলে অতসী রাইমার হাতে দিল। আমার সর্বস্ব তোকে দিয়ে গেলাম, ভালো থাকিস, ভালো রাখিস। বলে অতসী দ্রুত পায়ে শায়ানের কাছে গিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে বাসায় নিয়ে চলুন প্লিজ। শায়ান অতসীর হাত ধরে বুঝলো মেয়েটা অসম্ভব প্রকার কাঁদছে। দ্রুত হাত ধরে বেরিয়ে গেল ওরা। দূর থেকে রাইমা ওদের দিকে তাকিয়ে দেখছিল। দিহান মনে মনে বলল, ঠিক এমন লেগেছিল আমার সেদিন, যেদিন তুমি আয়ানের বউ সেজে বসেছিলে, মিসেস অতসী মাহমুদ। অতসীর অবস্থা সত্যিই ভালো না। শায়ান বুঝতে পারছে এতটা শক্ত হয়তো নিতে পারেনি। অনবরত হাত পা কাঁপছে মেয়েটার। বা হাত দিয়ে ওকে কাছে টেনে এনে নিজের কাঁধে জোর করে মাথা রাখলো শায়ান। অতসী চোখ বন্ধ করে আছে। চোখের সামনে দিহানের চেহারা ভেসে উঠছে বারবার। কথাগুলো কানে বাজছে। এমন ভাবে অতসী সব হারিয়ে ফেললো। হ্যাঁ, দিহান বেঁচে বেঁচে ওর বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করলো। হ্যাঁ, রাইমা অতসীর বেস্ট ফ্রেন্ড। বোনের ভালোবাসা সে অনিমিকার থেকে না, রাইমার থেকে পেয়েছে। যখন যখন বাবার কমতি অনুভব করেছে, রাইমার বাবা ওর মাথায় হাত রেখেছে। রাইমার মায়ের কাছে রাইমার আগে অতসী। রাইমার কোনো দোষ দেয়া যায় না, কারণ ও তো জানেই না দিহান নামের কেউ অতসীর জীবনে ছিল। হ্যাঁ, অতসী বলতে চায়নি এমন নয়, কিন্তু ঢাকা থেকে টাঙ্গাইল, আবার টাঙ্গাইল থেকে ঢাকা যাতায়াত করতে করতে অতসীর দিনগুলো যাচ্ছিল। আজ অতসী মনে হচ্ছে সে সত্যিই মরে যাবে। গলার কিছু একটা আটকে আছে, যার শ্বাস নিতেও খুব কষ্ট দিচ্ছে। শায়ানকে ছাড়িয়ে অতসী দ্রুত উপরে উঠে যায়। ডুপ্লেক্সের উপর তলাতে কাজের লোক সবসময় থাকে না। অতসী হয়তো নিজের ক্ষতি করবে এইভাবে শায়ান দ্রুত গিয়ে ওকে ধরে। অতসী পাগলের মতো নিজের হাত পা ছুটাচ্ছিল। বেগতিক অবস্থায় শায়ান দিশেহারা জড়িয়ে ধরল অতসীকে। এটাই যেন কার হলো না জানে পিছিয়ে অতসীর শরীরে এত শক্তি কই থেকে এলো। সে শায়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে কষিয়ে একটা থাপ্পড় মারে ঠাটিয়ে। কি পেয়েছেন কি আমাকে আপনারা? আমাকে কি মানুষ বলে মনে হয় না আপনার? যখন যা চাইবেন তাই করবেন। বলতে পারেন কি ক্ষতি করেছে আপনাদের? আমার সব তো কেড়েই নিলেন, এখন শ্বাসটাও কেড়ে নিন। বাবার কাছে খুব বেশি ছিলাম, এত যখন বেশি, তাহলে রাস্তা থেকে কুড়িয়ে কেন এনেছিল বলতে পারেন? কেন মানুষ করলো? রাস্তায় পড়ে থাকতাম, কুকুর শিয়াল খেয়ে নিত, তাহলে তো বেঁচে যেতাম। না, তা করেনি। কি হলো? বড় করলো, তারপর বললো নিজের খরচ নিজে চালাতে পারলে পড়ালেখা কর, না পারলে বাদ দে। ক্লাস 9 থেকে বেরিয়ে পড়েছিলাম নিজের পরিচয় বানিয়ে তো খুব ভালোই ছিলাম। সব পরিপূর্ণ হলো আমার দিহানের জন্য। কিন্তু কি করলেন আপনারা? আমাকে অনামিকার সতীন বানিয়ে দিলেন, দিহানকে সরিয়ে দিলেন। এসব হয়েছে অনামিকার জন্য। ওই অনামিকা সব কেড়ে নিল। আমি ওকে ছাড়বো না, ওকে আমি মেরে ফেলবো। কথাগুলো বলেই অনামিকার রুমের দিকে ছুটলো অতসী। অনামিকাকে কিছু করার আগে অতসীকে হাসকা টানে রুম থেকে বের করে আনে শায়ান। অতসীর করা কাজ আর কথাতে শায়ানের রাগ তখন চরমে। কিছু না ভেবেই সে অতসীকে আঘাত করে, ইচ্ছে মতো আঘাত করে। তার ধারণা ছিল অতসী তাকে বাধা দেবে বা কথা শোনাবে, কিন্তু অতসী চুপচাপ মাস সহ্য করে গেল। এক সময় সেন্সলেস হলে শায়ানের হুঁশ ফেরে। তখন ওর টনক নড়ে অতসীর সব প্রিপ্ল্যান্ড। অতসী চাইছিল শায়ান ওকে মারুক, আর শায়ান তাই করলো। মেয়েটার জালে সে পা দিয়েছে। চোখে মুখে পানি দিতেও যখন ওর জ্ঞান ফিরল না, তখন কল দিল ইফাতকে। ইফাত দিহানের সাথে ছিল, কোনোভাবে ম্যানেজ করে চলে আসলো। ইফাতের ধারণা ছিল অনামিকার কিছু হয়েছে, কিন্তু এসে দেখলো কাউচের পাশে ফ্লোরে অতসী পড়ে আছে। পরনের শাড়ি অনেকটা লাল হয়ে গেছে, চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ। রেপ করেছিস? শায়ান অবাক চোখে তাকিয়ে আছে। এতটা খারাপ সে না, আর তার বেস্ট ফ্রেন্ড তাকে এই কথা জিজ্ঞেস করছে। থমথমে গলা উত্তর দিল, না। তাহলে এভাবে মেরেছিস কেন? সেসব পরে হবে, আগে ওর সেন্স ফেরা। পুলিশ কেস আমি পারবো না। দেখ, এখন রাগের সময় না, প্লিজ ট্রিটমেন্ট শুরু কর, না হলে মরে যাবে। গ্রেট আইডিয়া। মেরে বাড়ির বাগানে পুঁতে দিতে পারিস, কেউ জানবেও না। ইফাত, জানি ভাই তোর রাগ হচ্ছে, কিন্তু ওকে আগে ট্রিটমেন্ট। শায়ানের কথার উত্তর না দিয়ে ইফাত অতসীকে কোলে তুলে পাশের রুমে নিয়ে যায়। মেয়েটকে দিয়ে ওর ড্রেস চেঞ্জ করিয়ে দেয়। মোটামুটি ভাবে ড্রেসিং করে মেয়েটার। নাকের বা পাশের দিলটা দেখে ইফাতের দু চোখ ভরে উঠল। চুপচাপ সে বেরিয়ে গেল। যাওয়ার আগে শায়ানের সাথে কোনো কথাই বলে যায়নি সে।
ইফাত সচরাচর ড্রিঙ্কস করে না, কিন্তু ও আবার দিহানের পার্টিতে ফিরে এসছে। পরপর কয়েকটা ড্রিঙ্কস নিল, শার্টে রক্ত লেগে আছে। দিহান দূর থেকে দেখে ইফাতের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, দোস্ত কি হয়েছে? এত ড্রিঙ্ক করেছিস কেন? আর রক্ত কার? দিহান, তোর ইফতির কথা মনে আছে? ইফতির কথা মনে থাকবে না কেন? আমাদের ছোট্ট পরিবার। সেবার ইফতি যখন কলেজে ট্যুরে গেল, মন খসখস করছিল, কিন্তু আমি ওর স্বাধীনতায় বাধা হতে চাইনি, তাই যেতে চেয়েছিলাম। ওইটা সেই যে বাসা থেকে বেরিয়েছিল আর বাসায় ফিরিনি, আজও ফিরিনি। তো মানুষ ফিরে না ইফাত, তুই কি ভুলে গেছিস? আমরা ইফতির ক্ষত বিক্ষত লাশ পেয়েছিলাম চন্দ্রনাথ পাহাড়ে। আমার বোনটাকে আমি বাঁচাতে পারিনি আমি ওকে রক্ষা করতে। মৃত্যুর পর আমি অতসীকে নিজের বোনের জায়গা দিয়েছি রে। অতসীর নাকের বা পাশের তিল দেখে মনে হয় আমার ইফতি ফিরে এসেছে। ওর ভাইয়া ডাকা আমাকে ইফতির কমতি পৌঁছে দেয় না, কিন্তু আমি আমার এই বোনকেও বাঁচাতে পারলাম না। আমার চোখের সামনে আমার বোনের জীবন ধ্বংস করে দিচ্ছে ওই অনামিকের বাবা আর সায়ান। তুই জিজ্ঞেস করেছিলি না যে এই রক্ত কার? এই রক্ত অতসীর। মেয়েটাকে অচেতন অবস্থায় রেখে এলাম। কথাগুলো ইফাত বলেছিল আর কান্না করছিল। দিহানের মনে হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইফাত ক্লিয়ার করে বল, ওরা তো মোস্ট হ্যাপিয়েস্ট কাপল, তাই না? কি বলছি ইফাত? অচিত সুস্থ কালো, তাহলে কি হয়েছে? মানে কি বলছিস এসব? হ্যাপিয়েস্ট কাপল। সায়ান জোর করে অতসীকে বিয়ে করেছে। অতসী নিজের চায় শাওনকে বিয়ে করেনি, খুব চেষ্টা করে পালিয়ে যেতে, কিন্তু যেতে পারেনি। সেদিন ওর বাবা ওকে খুব মারে, শেষ লাথিটা ওর মুখে মারে। ওর ঠোঁট কেটে রক্ত পড়ছিল, তবুও বিয়েতে রাজি ছিল না। তারপর ওর বাবা ওর মাকে মেরে ফেলার হুমকি দিলে বিয়েতে রাজি হয়। আর হ্যাপিয়েস্ট কাপল সায়ানের জন্য অতসী শুধুই একটা দাবার কোটি, যা দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়েছিল, এসব বের করতে চাচ্ছে সে। ইফাতের এসব কথা শুনে দিহান চমকে ওঠে। টেবিলে পরপর কয়েকবার বাঁ হাত দিয়ে আঘাত করে। দিহান চিৎকার করে বলে ওঠে, আগে বলিসনি কেন? আর শায়ানের সাহস কি করে হয় আমার অচির গায়ে হাত তোলার? আমি ওর জান নিয়ে নিব, চল তুই আমার সাথে। তোর অতসী? ইফাত প্রশ্ন করে দিহানকে। দিহান ওদের মাঝে সবটা বলে, এটাও বলে। অচিকে দেখানোর জন্য ও ওর বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছে, কিন্তু সে অচিকে ভালোবাসে। ওর প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে এসব করেছে। ইফাত দিহানকে থামিয়ে দেয়। অতসী ফিরবে না দিহান, কারণ আমি অতসীকে চিনি। ও নিজের জন্য কিছুই ভাববে না। আর সব থেকে বড় কথা, রাইমা তোর বিয়ে করাবো, তোর দায়িত্ব। তুই অতসীকে ছেড়ে দে দিহান। ও বাঁচলে বাঁচবে, মরলে মরবে। ওর কথা যদি তোর এতই চিন্তা হতো, তাহলে তুই এর জন্য অপেক্ষা করতি। তারপর না হয় যাকে বাদ দে। মেয়েটা যেমন আছে তেমনই থাকতে দে। হয়তো কষ্ট হবে, কিন্তু বোন আমার ধৈর্যশীল মেয়ে, ঠিক কাটিয়ে উঠবে। কথাগুলো বলে ইফাত চলে গেল। দিহান চুপচাপ বসেছিল। না, কয়েকটা ঘন্টা আগে যদি এসব জানতো তাহলে হয়তো এসব সে কিছুই করতো না। এখন কি করবে সে? রাইমাকে জেদের বসে বিয়ে করলেও তাকে কোনোদিন অত সে জায়গা সে দিতে পারবে কি? না। হয়তো কোনো রাতের আধারে পুরুষত্ব জেগে উঠবে, কিন্তু মন থেকে সে কোনোদিনও মানতে পারবে না রাইমাকে। বউ সেজে হাজারো জল্পনা কল্পনা নিয়ে বসে আছে রাইমা। আজ তার বাসর রাত। কত স্বপ্ন থাকে এই রাত নিয়ে। বিবাহিত বান্ধবীদের থেকে শোনা বিভিন্ন কাহিনী, সিনেমায় দেখা ছোট্ট ছোট্ট মোমেন্ট, রোমান্টিক মোমেন্ট, কিংবা নিজের স্বপ্নগুলো। দিহানের উপস্থিতি বেশ বুঝতে পারছে রাইমা। আরো গুটিসুটি মেরে বসলো সে। হঠাৎ কারো গানের গলা শুনতে পেল। সামনে তাকিয়ে দেখে স্ক্রিনে একটা মেয়ে বেগুনি রঙের শাড়ি পরে গিটার হাতে বসে গান গাইছে। पहले कभी ना तूने मुझे गम दिया, फिर मुझे क्यों तन्हा कर दिया। गुजारे थे जो लम्हे प्यार के, हमेशा तुझे अपना मान के, तो फिर तूने बदली क्यों अदा, ये क्यों किया। कभी जो बादल बरसे मैं दिखूं तुझे आंखें भर के, तो लगे मुझे पहली बारिश की दुआ। तेरे पहलू में रह लूं मैं खुद को पागल, कह लूं तो गम दे खुशियाँ सह लूं
साथिया आ साथिया कोई नहीं तेरे सिवा मेरा यहाँ मंजिले है मेरी तो सब यहाँ मिटा दे जो भी आ जा फासले मैं चाहूँ मुझे मुझसे बांट ले तो फिर तूने बदली क्यों अदा ये क्यों किया। স্ক্রিনে অতসী, পাশে দিহান বসে আছে। খুনসুটিময় তাদের সময়। বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল রাইমার। দিহান অপরূপভাবে স্ক্রিনে অতসীর দিকে তাকিয়ে আছে। রাইমা, আপনাকে কিছু বলার আছে আমার। এরপর আপনি যদি মনে করেন আপনি মুক্তি চান তবে আমি দিয়ে দিব, কিন্তু এর জন্য আপনি অতসীকে কখনো দোষ দিতে পারবেন না। আমি অতসীকে ভালোবাসি। রাইমা কিছুটা আন্দাজ করেছিল, খুব কষ্ট হচ্ছিল, কারণ বাঙালি মেয়েরা 3 বার কবুল বলার সাথে সাথে মানুষটাকে আশ্রয় পৃষ্ঠে জড়িয়ে নেয়। রাইমার জন্য পুরো পৃথিবী এখন দেহান, কিন্তু বাসরাতে যদি কোনো মেয়ে জানতে পারে তার স্বামীর প্রাক্তন প্রেমিকা তার বেস্ট ফ্রেন্ড এবং তার স্বামী এখনো প্রাক্তনকেই ভালোবাসে, বাসরাতে তাদের বাসর ঘর বাজছে তার স্বামীর প্রাক্তনের সাথে কাটানো মুহূর্তগুলোর ভিডিও, তাহলে অবশ্যই তার জন্য আজকের রাতটা কি স্মরণীয় নয়? অবশ্যই। দিহান এগিয়ে এসে রাইমার কাছে বসলো, ধীরে ধীরে সবটা বললো, সব, এমনকি বিয়ের কারণটাও। এখন রাইমা বুঝছে অতসীর ওভাবে রিয়েক্ট করার কারণ। অতসীর জন্য রাইমা তো এতটুকু করতেই পারে, কারণ সে দেখেছে তো মেয়েটা ছোট্ট থেকে শুধু অবহেলাই পেয়েছে। তাছাড়া অতসী রক্ত দিয়ে তার ভাইয়ের জীবন বাঁচিয়েছিল, অনেক ঋণ আছে মেয়েটার কাছে। যদি দিহান হয়ে থাকে সেসবের কিছুটা শোধ হয়, তাহলে না হয় এতিম মেয়েটাকে রাইমা সব দিয়ে দেন। হ্যাঁ, এতিমই তো, যার বাবা থেকেও নেই, যে জীবনে শুধু হারিয়েছে, সে না হয় এই একটু সুখের ভাগিদার হবে। হাতের উল্টো পিঠে চোখ মুছে রাইমা জবাব দিল, অসি যদি ফিরে আসে আমি অবশ্যই চলে যাব, আপনি ওকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। রাত একটু গভীর হতে অতসীর শরীর কাঁপিয়ে জ্বর এলো। বার দুয়েক বমি করাতে সায়নের বেশ অস্বস্তি হচ্ছে। মেয়েটার মাথায় লেগেছে, আর মাথায় ব্যথা পেলে যদি বমি করে তাহলে অনেক সমস্যা হয়। একদিকে অনামিকা, অন্যদিকে অতসী। নিজের প্রতি রাগ হচ্ছে সায়নের, কিভাবে মেয়েটাকে মারলো। আসলে অনামিকাকে মারার কথা বলাতে মাথা ঠিক ছিল না তার। হ্যাঁ, সায়ানের একটা চাপা রাগ আছে অতসীর উপর, সেই রাগের বশে এমন করে, কারণ সায়ান তার মাকে খুব ভালোবাসে। প্রথম দেখাতে নাকি ওর মা অতসীকে পছন্দ করে, কিন্তু অতসী বিয়ের জন্য না করে দেয়। সায়ানের মা বড্ড অপমানিত হয়। সায়ান দেখতে যথেষ্ট হ্যান্ডসাম, স্মার্ট, টাকা পয়সা কম না, তাও অতসী সায়ানকে দেখতেও নাকি চায়নি। এই নিয়ে সায়ানের মায়ের বেশ মন খারাপ ছিল। এসব সায়ানকে জানায় অনামিকা। তারপর ধীরে ধীরে পরিচয়, বুঝতে পারে অনামিকাকে ভালোবেসে ফেলেছে। অনামিকার প্রতি অতসীর অত্যাচার কুড়ে খেত সায়ানকে। ও লাইফের 2 জন মানুষ যাদেরকে সায়ান সব থেকে বেশি সম্মান করে, তাদেরকে অতসী এতটা অপমান করেছে। হ্যাঁ, সায়ান সেদিন বলেছিল, ক্ষমা যতই মহৎ গুণ হোক না কেন, আমি প্রতিশোধ নিতেই পছন্দ করব। অতসীর পরনের কামিজ ভিজে গেছে। সায়ান মেয়েডকে ডেকে চেঞ্জ করিয়ে দিল। অনামিকার কাছে ছিল, আবার অতসীর কাছে এলো। মেয়েদের কি কোনো আক্কেল জ্ঞান নেই? নাইটি পরিয়ে দিয়ে গেছে, এমনিতেই মেয়েটা জ্বরে কাবু হয়ে আছে। হঠাৎ চোখ গেল অতসীর গলা একটু নিচে, বুকের হাড় শুরু হয়েছে, সেখান থেকে একটু নিচে বাঁ পাশে বেশ খানিকটা নীল হয়ে আছে। না, অতসীকে সায়ান ওখানে আঘাত করেনি তো। তাহলে মনে পড়ে গেল ওদের বিয়ের দিনের কথা। ও হ্যাঁ, অতসীর বাবা কিছু একটা দিয়ে ওকে মেরেছিল। তবে কি সেই থেকে দাগ? কাল যে নীল হয়ে আছে। অতসী পাশ ফেরে সায়ান চুপচাপ ওর পাশে বসে আছে। সকালে ঘুম ভালো সায়ানের। অদ্ভুতভাবে অতসী সায়ানের হাতে মাথা রেখে ঘুমোচ্ছে। ঘড়িতে জানান দিচ্ছে 8:37। ঘড়ি 9টার দিকে, ইবাদ আসবে 9:30 দিকে। অতসী, হুম ওঠো তো একটু, হুম উঠে চেঞ্জ করে নাও না প্লিজ। হুম ইফাত আসবে, তার আগে প্লিজ চেঞ্জ করে নাও। সায়ান অতসীকে নিয়ে ওয়াশরুমে যায়। বাইরে দাঁড়িয়ে আছে অতসী। ফ্রেশ হয়ে বেরিয়ে অনামিকার রুমের দিকে পা বাড়ায়। কোথায় যাচ্ছ? যা কাজের জন্য আমাকে রেখেছেন সেই কাজ করতে। তুমি অসুস্থ অতসী? খোরার আবার খোরারও। তার ছেলের সাথে কথাগুলো বলে অতসী বাইরে পা বাড়াতে ইফাত আসে। কেমন আছো? দাদা ভাই আমি ভালো, তুমি? আমিও। এসো তো, কেন? কপালে কাটাটা দেখবো। লাগবে না দাদা ভাই, আমি ঠিক আছি। যার সব শেষ সে কি এই একটু একটুতে? তুমি এসো। ইফাতের জেদ
অতসীর বড্ড ভালো লাগে, মনে হয় যেন ওর আপন ভাই সে। অতসী, একটাবার দিহানের কথা আমাকে বলতে। বাদ দাও। তুমি ফিরবে দিহানের কাছে? কথাটা শুনে অতসী চমকে ওঠে। কি বলছে এসব? দিহানের কাছে ফিরবে মানে? দিহানের কাছে ফিরলে রাইমার কি হবে? সে জানে হারানোর কষ্ট কি। জানো তো, ক্লাস 5-এ থাকতে একদিন হেড স্যার সবার বাবাকে ডাকলো। যারা বৃত্তি দিবে তাদের বাবা যেন স্কুলে যায়। বাবাকে অনেক বলার পরেও বাবা গেল না। সেদিন যদি বাবা গিয়ে স্কুলের স্যারের সাথে কথা না বলে, তাহলে বৃত্তি পরীক্ষা দিতে দিবে না। পুরাতন হেড স্যার থাকলে কোনো ঝামেলাই হতো না। সেদিন অনামিকাকে নিয়ে বাবা মেলায় গিয়েছিল, শীতের মেলাতে। তাই স্কুলে যাওয়ার সময় তার হবে না। আমি সারা সকাল থেকে দুপুর অব্দি অপেক্ষা করলাম, বাবা এলো না। বিশ্বাস ছিল আসবে, কিন্তু আমার ছোট্ট মনের বিশ্বাস সেদিন ভেঙে যায়। মিটিং শুরু হয় কিন্তু বাবা আসে না। জানি না সেদিন কিসের মিটিং ছিল, তবে স্কুলে 700 টাকা জমা দিতে হচ্ছিল। এত কষ্ট করে নেওয়া প্রিপারেশন গুলো বৃথা গেল। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ব্যাগ নিয়ে আসছিল। রাইমা দৌড়ে এসে বলল, হেড স্যার আমাদের ডাকছে, যারা যারা বৃত্তি পরীক্ষা দিবে। আমাকেও যেতে বলেছে। কাঁদো কাঁদো মুখ করে যখন বললাম আমার বাবা তো আসেনি, আমাকে দিবে না পরীক্ষা দিতে, কাঁধে কারো স্পর্শে তাকিয়ে দেখি রাইমার বাবা আর মা আমার দুহাত ধরে বলেছিল, আমি কি পারি না আমার অতিশী মায়ের এইসব ছোট্ট ছোট্ট দায়িত্ব নিতে? সেদিনের পর থেকে হিসেব ছাড়া আমি তাদের পাশে পেয়েছি। ঈদের দিন আমাকে না খাইয়ে ওরা কেউ খেত না, আমার সাথে সব জিনিস ভাগ করে নিত। হয়তো রাইমা হাসতে হাসতে আমার জন্য সব ছেড়ে দিবে। কাকা কাকিও হয়তো আমার মুখের দিকে তাকিয়ে সব সহ্য করবে। তাই বলে দাদা ভাই আমি এতটা খারাপ না যে ওর থেকে সব কেড়ে নিব। তোমার বন্ধুকে বলো আমার রাইয়ের খেয়াল রাখতে। দরজার পাশে দাঁড়িয়ে সায়ান শব্দ শুনে। আশ্চর্য, অতসী অনামিকার সাথে ঘটে যাওয়া কাহিনী কেন বলল? অনামিকা তো বলেছিল অতসীর জেদের কারণে বাবা অতসীকে নিয়ে মেলায় যায়, আর ওর বাবা স্কুলের মিটিং অ্যাটেন্ড করেনি, টাকাও দেয়নি, তাই ও বৃত্তিও দিতে পারেনি। সায়ানের কাছে বড্ড গোল মেরে লাগছে। কোনটা সত্য আর কোনটা মিথ্যে? সেদিন অনামিকার চোখের পানি, না আজকের অতসীর চোখের পানি? তবে এটা শিওর, অতসী চাইলে রাইমাকে সরিয়ে দিতে পারতো, কিন্তু এত ত্যাগ? বাধ্য হয়েই সায়ান নার্সের ব্যবস্থা করলো। অতসীর জন্য না, অনামিকার জন্য। অতসীকে সে বকে ধমকিয়ে খাবার খাইয়ে দিতে পারে, কিন্তু অনামিকার কি হবে? অনামিকার জন্য অন্য মহিলা মানুষ প্রয়োজন, কারণ সায়ান নিজে পারে না ওর ড্রেস চেঞ্জ করতে কিংবা অন্য কাজ করতে। জড়তা কাজ করবেই না কেন? অনামিকা তো এখনো সায়ানের কাছে বিয়ের আগের মতোই। বিয়ের পর যে সময়টা অনামিকা সুস্থ ছিল, ওদের মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, আলাদা আলাদা থাকতো। কথা ছিল যেদিন সবাইকে পরিচয় করিয়ে দিয়ে ঘরে তুলবে, সেদিন নতুন সম্পর্ক এগিয়ে যাবে। তাই হয়তো সায়ানের অনামিকার প্রতি কিংবা ওর শরীরে স্পর্শ করতে দ্বিধায় ফেলে দিচ্ছে। সেদিন থেকেই অতসীর প্রতি কোনো জড়তা কাজ করছে না। পরপর কয়েকটা হাঁচি দিল অতসী। সায়ান কাউচে বসে দেখছিল। হাঁচি আসলে অতসী মাথা দুলায় যাতে না দিতে হয়, আবার হাঁচি না আসলেও কটন বাদ নাকের ভিতর ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু তাও থামছে না। সায়ান উঠে এসে চুপচাপ ওর মাথা ধরলো, সাথে সাথে গড়গড়িয়ে বমি করে দিল অতসী। সায়ানের মনে হচ্ছে তেই এক থাপড়। অসুস্থ নাহলে অবশ্যই মাইর খেত, কিন্তু এখন কিচ্ছুই বলো না। মেয়ের দিয়ে সব পরিষ্কার করে নিজেও ফ্রেশ হয়ে এলো। অতসী জ্বরে কাঁপছে। 5 দিন আগে কোনো অ্যান্টিবায়োটিক দেবে না, এই 5 দিন শুধু প্যারাসিটামল খেতে হবে, তাই কিচ্ছু করাও যাচ্ছে না। ইফাদের কল দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো সায়ান। অতসীর জ্বর কমেছে কিছুটা। তারপর সায়ান অতসীর করা কাজগুলোর কথা বলল। চুপচাপ শুয়ে থাকো তো, কিছু খাইয়েছিস? আচ্ছা শোন, তোকে একটা কথা জিজ্ঞেস করা ছিল। হ্যাঁ বলো। অনামিকার সাথে কি বিয়ের আগে মেলামেশা করতি? ঠিক কি বলতে চাইছিস? তোর কি ফিজিক্যাল ইনভলভ ছিল? তোর মাথা খারাপ? আমাকে তোর এমন কেন মনে হলো? ইনফ্যাক্ট অনামিকার সাথে আমার আজ অব্দি ফিজিক্যাল কিছুই হয়নি। শিওর তুই? আমি না তো কি তুই শিওর হবি? আচ্ছা, অতসীর খেয়াল রাখিস। বেশ চিন্তিতভাবে কল কেটে দিল ইফাত। সায়ানের কথার সাথে তার হাতে থাকা রিপোর্টগুলো তো মিলছে না। কোথাও কি কিছুটা ভুল হচ্ছে নাকি? অনামিকা নিজে একটা মরিচিকা। ইফাত রিপোর্টগুলো হাতে নিয়ে বাংলাদেশের বেস্ট গাইনোকোলজিস্ট মিসেস ফাতেমা ইব্রাহিমের ক্যাবিনের দিকে এগিয়ে যাচ্ছে। রাত যত বাড়ছে অতসীর জ্বর দ্বিগুণ বেগে বেড়ে চলেছে। একদিকে অতসী, অন্যদিকে অনামিকা। আশ্চর্য হলেও সায়ান অতসীর সাথে আছে। জ্বরের তাপে অতসী পুরো লাল হয়ে গেছে। হঠাৎ মায়ের বলা একটা কথা সায়ানের মনে হলো। একদিন মা জ্বর নিয়ে একটা হাদিস বলেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে আছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্বর হয় জাহান্নামের তাপ থেকে।
কাজেই তোমরা পানি দিয়ে তা ঠান্ডা করো। সায়ান অতসীর মাথায় জলপট্টি দিয়ে দিল। গা মুছিয়ে দিবে কিনা চিন্তা করতেই আবার ফিরে এলো। হাত পা গলা ভালো করে মুছে দিল। মাঝে মধ্যে গিয়ে অনামিকার খোঁজ খবর নিচ্ছে। ইফাত ঘন্টায় ঘন্টায় কল দিচ্ছে, শুধু একটা কথাই, কিছু খাইয়ে মেডিসিন খাইয়ে দিতে। কিন্তু কপাল সায়ানের, এই মেয়ে একটু পানি খেলেই বমি করে ফেলে আর থরথর করে কাঁপছে। এভাবে রাত 12টা বাজলো। আবার ইফাত কল দিয়েছে। কিছু খেয়েছে? একটু আপেল খেয়েছিল। মেডিসিন? না, বমি করছে আবার। ভাই কিছু কর, নইলে মেয়েটা মরবে। চুপচাপ শুয়ে রাখ। আর শোন, আমার বোনের চুল মাশাল্লাহ অনেক বড়। চুল ভেজাবি না, না হলে ঠান্ডা বেশি লাগবে। আজ আমার নাইট আছে, তাই কাল আসবো। আচ্ছা। কল কেটে দেখে অতসী বিছানায় বসে আছে, সব ড্রেস চেঞ্জ করেছে। সায়ান এসে বাহাদুর কোমর পেঁচিয়ে বিছানায় আদর্শ হয়ে ওর মাথা জোর করে সায়ানের বুকে রাখে। অতসী প্রথমে উঠতে চাইলেও উঠতে পারে না। মিস্টার মাহমুদ, বলো। আমাকে ছাড়ুন, আমি ওয়াশরুমে যাব, বমি আসছে। সায়ান ডান হাতে অতসীর দুহাত ধরে, হায় আল্লাহ, এত পিচ্ছি পিচ্ছি হাত। হ্যাঁ, সায়ানের এক হাতে দুহাত এটে যাচ্ছে। অতসী, তোমার 3টে স্বপ্নের কথা বলো তো। আমার 3টে স্বপ্ন? হ্যাঁ। আচ্ছা, 1, আমার একটা গাভী থাকবে, আমি আমার চুনু চুনু করে দুধ পানাবো। 2, আমার অনেকগুলো হাঁস মুরগি থাকবে, অনেক ডিম পারবে, আমি সেগুলো বিক্রি করব। 3, আমার হাফ ডজন বাচ্চা কাচ্চা থাকবে। সায়ান অতসীর কথা শুনে ওর দিকে তাকায়। অবাক হওয়ার সপ্ত আসমানে সে অবস্থান করছে। আর ইউ সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, এসব অদ্ভুত স্বপ্ন কোথায় পেলে? আর চুনু চুনু কি? যখন দুধ পানাবো তখন একটা শব্দ হয়, চুনু 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 চুনু। অতসীর কথা শুনে গা কাঁপিয়ে হাসতে লাগলো। অতসীর বেশ রাগ হলো, হাতে জোরে চিমটি কাটলো সে। আউচ, কি করছো কি? হাসলেন কেন? আচ্ছা হাসবো না, কিন্তু তোমার সব স্বপ্ন পূরণ করব। কি হলো? আপনি পূরণ করবেন মানে? করবে তো দিহানজি। হোয়াট? দিহান কেন তোমার বাচ্চার বাবা হতে যাবে? তুমি ভুলে গেছো তুমি আমার লিগ্যাল ওয়াইফ। আপনি খুব খারাপ। আপনি আমার থেকে আমার সব কেড়ে নিচ্ছেন, আমার দিহানকে কেড়ে নিচ্ছেন, আমার সব শেষ করে দিচ্ছেন, আমার দিহানকে কাঁদিয়েছেন, আমাকে মেরেছেন। আমি আপনাকে খুন করব, তারপর আমি পালিয়ে যাব দিহানের সাথে। দেখবেন তখন মজা কাকে বলে। কথাগুলো বলেই অতসী সায়ানকে মারতে থাকে। সায়ান পুরোপুরি হতবাক। অতসী জ্বরের করে এমন করছে, গা তো পুড়ে যাচ্ছে। না হলে অতসী এমন করার মেয়ে না। অন্তত পালিয়ে যাওয়ার প্ল্যানের কথা সায়ানকে বলতো না। অন্য সময় হয়তো রিয়াক্ট করতো, কিন্তু এবার করো না। চুপচাপ অতসীকে নিজের সাথে জড়িয়ে ধরলো সায়ান। আচ্ছা, কোনো জড়তা কাজ করছে না কেন? মনে হচ্ছে সব স্বাভাবিক, কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। অনামিকার প্রতি অস্বস্তি, অথচ অতসীর প্রতি স্বাভাবিক ব্যবহার সায়ানকে ভাবিয়ে তুলছে। অতসী, হুম কিছু খাবে? হুম কি? চুমু। হোয়াট আর ইউ কিডিং উইথ মি? আই এম সিরিয়াস মিস্টার মাহমুদ। ওয়ান কন্ডিশন এন্ড ওয়ান অ্যান্সার। হোয়াট? তুমি মিল্কশেক খেয়ে নিবে আর একটা উত্তর দাও। কি? দিহান কখনো তোমাকে কিস করেছে? না। কেন? দিহান বলতো আমি ওর লেডি লাক, আমাকে কিভাবে অপবিত্র করবে। সম্পর্ক বৈধতা পেলেই না হয় সব হবে। আচ্ছা। সায়ান যেন মনে মনে এটাই প্রার্থনা করছিল। উত্তর পেয়ে ঠোঁটের কোণে হাসি ফুটেছে। অতসীর দিকে মিল্কশেক এগিয়ে দিল। প্রথমে নাইনকুর করলেও পরে পুরোটা শেষ করে মেডিসিন খেয়ে বিছানায় 2 পা তুলে বসলো অতসী। আমার চুমু? সায়ান ভেবে পাচ্ছে না কি করবে। এভাবে কি ঠিক হবে? তারপর অতসীর হাতে আলতো করে চুমু দিল। এটা কি? তুমি যা চাইলে, তোমার ভাষায় চুমু। এটাকে হামি বলে। চুমু হয় গভীর, যেখানে ভালোবাসা, আবেগ, অনুভূতি প্রকাশ পায়। হইছে, এখন ঘুমাবে, আসো। অতসীকে জোর করে নিজের সাথে জড়িয়ে ঘুমিয়ে পড়লো সায়ান। কিছুক্ষণ পর খেয়াল করলো অতসী গভীর ঘুমে, কিন্তু দুজনেই ঘেমে গেছে। অতসীর জ্বর বেড়েছে, ছেড়েছে। অতসীর ভেজা শরীর সায়ানকে ভিজিয়ে দিচ্ছে, গায়ে টি শার্ট লেপটে যাচ্ছে। সকাল 7টার দিকে ঘুম ভাঙলো অতসীর। প্রচন্ড মাথা ব্যথা। নিজেকে সায়ানের বাহুতে আবিষ্কার করে বেশ অবাক হয়েছে। তারপর এই লোক খালি পায়ে কেন? এত ভাবতে পারছে না অতসী, তাই চুপচাপ উঠে ফ্রেশ হয়ে অনামিকাকে দেখতে চায়। হ্যাঁ, অনামিকা ঠিক আছে, প্রচন্ড ক্ষুধা পেয়েছে। নিচে নেমে 1 পিস ব্রেড আর একটু পানি খায়। সব যেন তেতো করলা। রুমে এসে দেখে সায়ান এখনো ঘুমে। এই লোক এখানে করছেটা কি? কাল তো দিনে বেশ যত্নাত্তি করেছে, সব কেড়ে নিয়ে এত আদিক্ষেতা।
উপায় না পেয়ে অতসী আবার গিয়ে বা পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সায়ানের কল আসে। অতসী ডিস্টার্ব হবে তাই দূরে গিয়ে কথা বলে। যেহেতু অফিস যাচ্ছে না তাই ফ্রেশ হয়ে অনামিকাকে দেখে রিকোয়েস্ট করে আবার অতসীর রুমে। অতসীকে সে চোখে হারাচ্ছে। অথচ কেন? 4টা দিন কেটে গেল। অতসী মোটামুটি সুস্থ, তাই সায়ান আজ অফিসে যাচ্ছে। অতসী নিচে কফি বানাচ্ছিল, এদিকে সায়ান ডেকেই যাচ্ছে। কোমরে শাড়ির আঁচল গুছে সায়ানের সামনে দাঁড়ালো অতসী। কি সমস্যা মিস্টার মাহমুদ? অফিস যাব তুমি জানো না? তো আমি কি করব? টাই বেঁধে দিবে কে? আমি পারবো না। কেন? আপনি কত লম্বা, আমি নাগাল পাই না। কোমরে ব্যথা লাগে তো। সায়ান দুহাত আঁকড়ে অতসীকে উঁচু করে। তবুও বাঁধতে হবে। অতসী চুপচাপ বেঁধে দেয়। ওই লোকের মতিগতি কয়েকদিন যাবৎ, বিশেষ করে অসুখের সময় থেকে ভালো লাগছে না। কি চায় কে জানে, এমন ভাবে কথা বলে, ব্যবহার করে যেন আমি তার বিয়ে করা বউ। বউ? হ্যাঁ, আমি তো তার বউ, তার প্রথম বউয়ের জন্য আনা দাসী। সে চাইলে আমার সাথে এসব করতেই পারে। এসব মনে মনে ভাবতে টাই বাঁধা শেষ হয়। সায়ান ছেড়ে দেয়। নার্স বাদ দিয়ে দিন, আমি এখন সুস্থ। তোমার না চিন্তা করলেও হবে। ঠিক সময় খেয়ে নিবে, আজ আসতে লেট হবে। অনামিকার সাথেই থাকবে। আর শোনো, বিশ্রাম নিবে। ইভাদ আসলে ও যা যা বলবে মন দিয়ে শুনবে। সায়ান কথাগুলো বলেই চলে যায়। অতসী নিজের রুমে গিয়ে লম্বা শাওয়ার নেয়। কেমন যেন নিজের শরীর দিয়ে জর্জর স্মেল আসছে। প্রায় 2 ঘন্টা পর সায়ান মিটিং শেষ করে সামনে ল্যাপটপ নিয়ে বসলো। বাসার ফুটেজের স্ক্রিনে অন হতেই চক্ষু চড়ক গাছ। দিহান বাসায় কি করছে? আর ওর সাহস কি করে হয় এভাবে অতসীকে জড়িয়ে ধরার? দিহান অতসীর হাত ধরে টেনে বাহিরে নিয়ে যাচ্ছে। তবে কি সত্যি অতসী দিহানের সাথে চলে যাবে? ডুপ্লেক্স বাড়ির সামনে সায়ানের মিৎসুবিশি পাজেরও দাঁড়ানো। দৌড়ে সায়ান ভিতরে গিয়ে পুরো বাসা অতসীকে খুঁজেও পেল না। তবে কি অতসী সত্যি দিহানের সাথে চলে গেছে? বাসায় এতগুলো লোক, এতগুলো গার্ড, কেউ কেন দিহানকে আটকায়নি? অতসী বলে জোরে চিৎকার করে ড্রয়িং রুমে থাকা শোপিসের কর্নারে জোরে আঘাত করে। কাছের দেয়াল নিমিশে ভেঙে যায়। মাথা নিচু করে বসে আছে সায়ান। চোখে মুখে রাগে স্পষ্ট, দৃষ্টি নিচের দিকে। কাজের লোকগুলো ততক্ষণে চুপচাপ দাঁড়িয়ে আছে এক করে। হঠাৎ খেয়াল করলো খালি পায়ে লাল পাড়ের কালো শাড়ি পরা কেউ সায়ানের সামনে দাঁড়িয়ে আছে। মুখ তুলে তাকাতেই দেখলো অতসী বা হাতে আঁচলের সাথে পেঁচাচ্ছে, আবার খুলছে। সায়ান 1 মিনিট অপেক্ষা করে না, হাত ধরে টানতে টানতে অতসী রুমের দিকে এগিয়ে যায়। জোর করে ওয়াশরুমে নিয়ে শাওয়ার অন করে অতসীকে ভিজিয়ে দিচ্ছে। অতসীর 2 হাত গলা পিঠ থেকে কিছু একটা ধুয়ে ফেলার চেষ্টা করছে। অতসী চুপচাপ সহ্য করলো। এখন মনে হচ্ছে চামড়া সহ তুলে ফেলবে এই লোকটা। কি হচ্ছে কি মিস্টার মাহমুদ? আমার লাগছে তো। সায়ান চুপচাপ ওর কাজ করেই চলেছে। এবার অতসী জোর করে সরে এলো। সায়ান চোখ তুলে ওর সামনের দিকে তাকাতে অতসীর চোখে পড়লো সায়ানের লাল টকটকে হয়ে যাওয়া 2 চোখ। লোকটা অদ্ভুত। এইভাবে কেউ ভিজে? অফিস থেকে এসে কোট টাই এমনকি জুতোও খুলেনি। আল্লাহ, এবার নতুন কি মুসিবত। সায়ান অতসীকে আবার টেনে শাওয়ারের নিচে এনে 2 হাতে আঁকড়ে ধরে উপরে উঠিয়ে নিজের কপালের সাথে কপাল ঠেকিয়ে রাখে। পানিতে দুজন ভিজছে। অতসীর নাক দিয়ে শ্বাস নিতে পারছে না। বারবার মুখে পানি এসে জমা হচ্ছে, অথচ নড়ে চড়ে লাভ নেই। এবার অতসীর মুখের ভিতর পানি জমিয়ে খুব সুন্দর করে সম্পূর্ণ পানি সায়ানের দিকে দিল। সায়ান চোখ খুলে তাকিয়ে ওকে নামিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, এটা কেমন ব্যবহার? আপনি বলুন, এটা কেমন ব্যবহার? কই ছিলে তুমি? ছাদে। আমাকে না বলে কোথাও গেলে খুন করে ফেলবো। যান, বের হন, আমার শীত লাগছে। এই না না, বের হবেন না। এই নিন, টাওয়াল চেঞ্জ করে বের হন। আমি রুমে যাচ্ছি। না, তুমি থাকো, আমি যাচ্ছি। আপনি এত ঠ্যাটা কেন? এই অবস্থায় রুমে গিয়ে পুরো রুম নষ্ট করবেন। পরিষ্কার কে করবে শুনি? এতগুলো মেইড কি ঘাস কাটার জন্য রাখছি? হ্যাঁ, ওরাও মানুষ। নিচে কি করেছেন সেগুলো ওরাই পরিষ্কার করেছে তো। চুপচাপ যা বলছে তাই করুন। সায়ান ওয়াশরুম থেকে বেরিয়ে এসে থেকে অতসীর চুল মুছতেছে। অতসী দিহানের সাথে যায়নি, এটাই অনেক। কিন্তু দিহান এত সহজে কেন ছেড়ে দিয়ে গেল? নাকি অন্য প্ল্যান করেছে ওরা? না, জানতে হবে। অতসী প্লিজ লক্ষ্মীটি, 1 কাপ কফি দাও। দিচ্ছি, কিন্তু আমাকে কখনো লক্ষ্মী বলে ডাকবেন না। এটা আদরের ডাক। আমি তোমার স্বামী, আমি ডাকতেই পারি, আমার অধিকার আছে। শুধু আমাকে নয়, অন্য কাউকে লক্ষ্মী বলে ডাকবেন না। ইমান নড়বড়ে হয়ে যাবে। ঠিক বুঝলাম না। লক্ষ্মী, যাকে হিন্দুরা ধন, ঐশ্বর্য ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী মনে করে, তাই এই শব্দ দিয়ে তারা উক্ত বিশ্বাসকে স্মরণ করে থাকে। আর
মুসলমান কোনো দেবদেবীকে ধন সম্পদ ও সৌভাগ্যদাতা বিশ্বাস করতেই পারে না, করলে তার ঈমান থাকবে না। তাই এটা একটি সুস্পষ্ট শিকরি ও কুফরি কথা। এই শব্দটি বর্জন করা প্রতিটি মুসলিমের কর্তব্য। আল্লাহ বলেন, তারা কি জানে না আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন, যার জন্য ইচ্ছা সীমিত করেন। এতে রয়েছে মুমিনদের জন্য নিদর্শন। সূরা জুমার 52। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয় কতই না সুন্দর, তার সকল আস্থা তার জন্য কল্যাণকর। আর এটা একমাত্র মুমিনেরই বৈশিষ্ট্য। যদি সে নিয়ামত ও সুখ লাভ করে তাহলে সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, ফলে তা তার জন্য কল্যাণকর হয়। আর যদি সে মুসিবতে আক্রান্ত হয় তাহলে সবর করে, ফলে এই অবস্থাতেও তার জন্য কল্যাণকর হয়। সহিহ মুসলিম, হাদিস 2999। সায়ান অতসীর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। অতসী ও অনামিকা দুজন যেন এক পয়সার এপিট ওপিট। অনামিকার মুখে সারাদিন ব্র্যান্ডেড কসমেটিক্স কিংবা ডিজাইনার ড্রেসের নাম থাকতো, অথচ অতসী ঠিক যেমনটা একজন পারফেক্ট রমণী হওয়া উচিত। কিন্তু সায়ানের অনেক প্রশ্ন জমে আছে, যার উত্তর শুধুই অনামিকা। ল্যাপটপে ফুটেজ অন করে কানে ইয়ারফোন লাগালো সায়ান। স্ক্রিনে দেখা যাচ্ছে দিহান আসছে অতসীর সামনে। অতসী সবে রুম থেকে বেরিয়েছে। দিহান দৌড়ে ডুপ্লেক্সের উপর তলায় অতসীর রুমের সামনে এসে অতসীকে জড়িয়ে ধরেছে। অতসী চুপচাপ। কিছুক্ষণ পর দিহান অতসীকে ছেড়ে ওর হাত ধরে বলল, চল মাই লেডি, এক মুহূর্ত থাকতে হবে না। কি বলছেন এসব? ছাড়ুন। মানে কি? ছাড়বো তো, আগে চলো। আমি সব শুনেছি, আগে বলোনি কেন? এভাবে সব শেষ করে দিতে পারো না অতসী? তুমি চলো, সব ঠিক করে দিব, আই প্রমিস। কি ঠিক করবেন? আমরা এখান থেকে বেরিয়ে প্রাইভেট জেটে করে সোজা সিঙ্গাপুর যাব। তারপর সেখান থেকে তোমাকে নিয়ে অনেক দূরে। সেখান থেকে শায়ানকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। ব্যাস, সব ঠিক হয়ে যাবে। আর রাইমা? রাইমা সব জানে, ও বলেছে ও চলে যাবে। তুমি চলো। এই বলে দিহান অতসীর হাত ধরে টান দেয়। এটা হয় না দিহান, রাইমার কি দোষ? দিহান, আমি তোমার দিহান জি। দিহান কেন বলছো? কারণ আমি পারবো না রাইমার সুখে বাধা হয়ে দাঁড়াতে। মেয়েটা কি শুধু রাইমা বলে ত্যাগ করছো? তোমার মনে হয় তুমি আমার সাথে না গেলে আমি নাচতে নাচতে রাইমাকে নিয়ে সংসার করব? তাহলে সরি, আমি পারবো না। রাইমা আপনার বিয়ে করা বউ, আর আপনি তো জানেন রাইমা আমার জন্য কি। রাইমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে হয়তো আমি আমার জায়গা ছাড়তাম না, কিন্তু আমি রাইমার সুখ কেড়ে নিতে পারবো না। রাইমার মা বাবার অবদান আমার জীবনে অনেক। আমি জেদের বসে রাইমাকে বিয়ে করেছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আমি সাকসেসফুল মিস্টার মেহবুব, আপনি যদি একটু অপেক্ষা করতেন। যাই হোক, আপনি চলে যান। অছি প্লিজ, এত বড় শাস্তি দিও না। আপনি প্লিজ আমাকে আত্মহত্যা করতে বাধ্য করবেন না। অছি, পাগল হলে? দিহানের ডান হাত অতসী ওর মাথায় রাখে। আপনি আপনাদের সম্পর্ককে সুযোগ দিবেন, রাইমার সব স্বপ্ন পূরণ করবেন। এমনটা না করলেও পারতে। তুমি জানো আপুর পর তুমি আমার সব। দিহান, আমি ছিলাম, সময়ের স্রোতে আমি হারিয়ে যাচ্ছি। আপনাকে রাইমাকে আঁকড়ে ধরতে হবে। লাইফটা কি কোনো গেম না? অছি প্লিজ চলো। দিহান, আমি পারবো না। দিহানের চোখে পানি। অতসী তো কখন থেকেই কাঁদছে। তুমি এত বোকা কেন মেয়ে? এত বোকা কেন? কেন মানুষকে তোমাকে ছোট করার, অবহেলা করার সুযোগ দাও? একটু বলবে? যারা তোমার ধারে কাছে আসার যোগ্যতা রাখে না তারাও তোমাকে কথা শুনিয়ে যায়, আর তুমি চুপচাপ থাকো। কেন প্রতিবাদ করতে পারো না? যদি শুরু থেকে সেই সব মানুষকে জবাব দিয়ে আসতে, তাহলে আজ এত দূর আসতো না। সাহস কি করে পায় কেউ তোমাকে কিছু বলার? কি প্রয়োজন সেসব মানুষকে সম্মান দেওয়ার যারা তোমাকে দিচ্ছে না? একসময় আপনিই বলতেন এসব ইগনোর করতে, সমালোচনা সহ্য করতে। এসব বাধা না আসলে উপরে ওঠা যায় না। ভুল করেছি আমি। আমার উচিত ছিল তোমাকে তখন থেকে এইসব বিষয়ে সাবধান করা। প্রথম প্রথম যদি এইসব কথার উত্তর দিতে, তাহলে আজ কেউ কথা বলার আগে 10 বার ভাবতো। অছি, লাইফ তোমার, চিন্তা তোমার। এমন কোনো মানুষকে কোনো ইম্পর্টেন্সই দিও না যারা আদারও খাবে তদারও করাবে। প্রমিস করো, যদি কোনোদিন মনে হয় তোমাকে এই সম্পর্কে অপমানিত হতে হচ্ছে, তুমি সেদিন বেরিয়ে আসবে। আমি তোমার জন্য সব সময় থাকবো। আজ থেকে বন্ধুর মতো আমাকে পাশে পাবে। রাইমার সাথে আমাদের সম্পর্ককে আমি সুযোগ দিব, কারণ আমি তোমায় ছুঁয়ে বলেছি কিনা। সুযোগ দিলেও তুমি আমার মনে থাকবে আজীবন। ভালো থেকো মাই লাভ, নিজের খেয়াল রেখো। দিহান হাতের উল্টো পিঠে চোখ মুছে বেরিয়ে গেল। অতসী সেখানে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল,
My pain may be the reason somebody's love, but my love must never be the reason somebody's pain.